অনেক মুভি আছে যা দেখে আমাদের চোখের পানি ধরে রাখা কষ্ট, কিন্তু আজ যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি তা রীতিমতো আপনার হৃদয় চুরমার করে দেবে। নিচু জাতের বলে এক লোককে পুলিশ বিনা অপরাধে ধরে নিয়ে যায়, তার উপর চলে অমানবিক নির্যাতন, কিন্তু নিচু জাতের বলে কেউ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা পর্যন্ত করে না। তবে এক আইনজীবী তাকে বাঁচাতে এমন সব পরিস্থিতির সাথে লড়াই করে যা দেখে আপনারও মন কেঁদে উঠবে। বলছিলাম এ যাবৎকালে সবচেয়ে বেশি রেটিং পাওয়া মুভি জয় ভীমের কথা। তো চলুন শুরু করি এক হৃদয় ছুঁয়ে যাওয়া মুভির এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সিনেমার শুরুতেই দেখা যায় তামিলনাড়ুর এক জেল থেকে বের হচ্ছে কয়েকজন কয়েদি, যারা তাদের প্রাপ্য সাজা ভোগ করে এইমাত্রই মুক্তি পেয়েছে। বাহিরেই তাদের জন্য অপেক্ষা করছে তাদের পরিবার। জেল গেটে দাঁড়িয়ে একজন পুলিশ মুক্তিপ্রাপ্ত সবার নাম আর জাতি জিজ্ঞেস করছে। এদের মধ্যে যারা উঁচু জাতের তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আদিবাসী কিংবা নিচু জাতের তাদেরকে পাশের আরেকটি লাইনে দাঁড়া করিয়ে রাখা হয়। এদিকে পাশেই একটি গাড়িতে অপেক্ষা করছে অন্য থানা থেকে আসা কয়েকজন পুলিশ। হঠাৎ দেখা যায় কিছু টাকার বিনিময়ে প্রথম পুলিশ জোর করে সদ্য মুক্তি হওয়া আদিবাসীদের তুলে দিল সেই অপেক্ষারত পুলিশদের হাতে। টেনে হিঁচড়ে তাদের উঠানো হলো গাড়িতে। স্বজনের মুক্তির আনন্দে তাদেরকে বরণ করে নিতে এসেছিল তাদের পরিবার। সেই পরিবারের সামনেই অন্যায়ভাবে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। পরিবারের সবার আহাজারি, মায়ের কোলে থাকা ছোট্ট বাচ্চার কান্না সব ছাপিয়ে পুলিশের গাড়ি তাদেরকে নিয়ে গেল পাশের থানায়। আসলে কিছুদিন আগে রাজ্যের ডিজিপি ঘোষণা করেছিল যেসব পুলিশ তাদের থানার জমে থাকা মামলার কাজ দ্রুত শেষ করতে পারবে তাদেরকেই প্রমোশন দেওয়া হবে। তাই প্রমোশনের লোভে রাজ্যের সব পুলিশ এরকম নিরপরাধ আদিবাসী যাদেরকে নিচু জাত হিসেবে দেখা হতো তাদেরকে মামলার আসামি হিসেবে ফাঁসিয়ে দিচ্ছে। আর নিচু জাত হওয়ায় তাদের প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই, তাই স্বাভাবিকভাবেই তাদের পক্ষে কথা বলারও কেউ নেই। পরের দৃশ্যেই আমরা সিনেমার মূল চরিত্রের মধ্যে অন্যতম রাজা কান্নু আর তার স্ত্রী সিংহিনীকে দেখতে পাই। তারা দুজনেই আদিবাসী, গ্রামে গ্রামে সাপ ধরে বেড়ায়। তবে আজ সাপ নয়, তারা ইঁদুর ধরতে এসেছে পাশের একটি গ্রামে। সাথে এসেছে রাজা কান্নুর ভাই ইরুটাপ্পান এবং তার স্ত্রী। ইঁদুর ধরা যখন শেষের দিকে তখন মালিক আসে তাদের কাজের অগ্রগতি দেখতে। তবে সে এসেই রাজা কান্নুকে কিছুটা ধমক দিয়ে বসে, কারণ ইঁদুর ধরতে গিয়ে তারা ক্ষেত নষ্ট করে ফেলেছে। রাজা কান্নু বলে তারা যাবার আগে সব ঠিক করে দিয়ে যাবে। অতঃপর কাজ শেষে তারা ফিরে যায় তাদের গ্রামে। ইরুটাপ্পান মাঝপথেই বিদায় নিয়ে অন্যদিকে চলে যায়, কারণ সে একটি রাইস মিলে চাকরি করত, তাই তাকে মিলের কাজে যেতে হবে। এদিকে সন্ধ্যার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। রাত নেমে এসেছে, তবু বৃষ্টি থামছে না। রাজা কান্নু আর সিংহিনী ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। তবে হঠাৎ একটি শব্দে দুজনের ঘুমই ভেঙে যায়। উঠে দেখে তাদের কুঁড়ে ঘরের একটি দেয়াল বৃষ্টির পানিতে ভিজে ধসে পড়েছে। এটা দেখে দুজনের চোখেই নেমে আসে হতাশা আর অসহায়ত্ব। একটা সুন্দর জীবনের জন্য তারা কতই না যুদ্ধ করে চলেছে, কিন্তু পুরো পৃথিবী যেন এই যুদ্ধে তাদের বিপরীতে অবস্থান নিচ্ছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর একটু শান্তিতে ঘুমানোর নিশ্চয়তাও তাদের জীবনে নেই। পরের দৃশ্যেই আমরা দেখি রাজা কান্নুদের গ্রাম প্রধানের ঘর। গ্রাম প্রধান এবং তার স্ত্রী কিছুদিনের জন্য মাদ্রাজ যাবেন, তাই তার স্ত্রী সোনার গহনা পরে সাজছিল। এমন সময় একটি কানের দুল মাটিতে পড়ে যায়। সেটা নিতে গেলে আলমারির নিচ থেকে হঠাৎ বেরিয়ে আসে একটা বড় সাপ। সাপটি বের হয়ে পালাতে থাকা একটা ইঁদুরকে ধরে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে গ্রাম প্রধানের স্ত্রী ভয় পেয়ে যায়। সে আলমারিটি খোলা রেখেই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অতঃপর এই সাপটিকে ধরার জন্য ডাকা হয় রাজা কান্নুকে। সাপ খুঁজতে এসে সে প্রথমেই নিচে পড়ে যাওয়া কানের দুলটি খুঁজে পায়, কিন্তু কোনো রকম লোভ না করেই সে সেটি মালিকের কাছে ফিরিয়ে দেয়। তারপর সে সাপটিকে খুঁজে বের করে একটি থলিতে বন্দি করে ফেলে। তার কাজে খুশি হয়ে মালিক তাকে টাকা দিতে গেলে সে তা নিতে অপারগতা জানায়। সে বলে, আমি এই কাজটিকে উপকার হিসেবেই করেছি, তাছাড়া আপনার স্ত্রী তো আমাদের গ্রামেরই মেয়ে। তবে এই কথা শুনেই গ্রাম প্রধানের স্ত্রী রেগে যায়। সে তাকে অপমান করে। নিচু জাতের হওয়ায় রাজা কান্নুর এই কথাটা তাদের কাছে অপমানজনক মনে হয়।
যাই হোক, এরপর গ্রাম প্রধান এবং তার স্ত্রী সহ মাদ্রাজে চলে যায়, আর রাজা কান্নু সাপটাকে উপযুক্ত স্থানে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। রাজা কান্নুদের গ্রামের সবাই অশিক্ষিত হওয়ায় প্রতিদিন সন্ধ্যায় মাইত্রা নামের একজন স্বেচ্ছাসেবী এসে তাদের লেখাপড়া শিখাতো। যদিও গ্রামের অন্যান্য মানুষরা কোনো মতেই চাইতো না তারা লেখাপড়া শিখুক কিংবা তাদের মতো সমান অধিকার পাক। এমনকি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও তাদেরকে ছোট করত। তাদের ছিল না কোনো ভোটার আইডি কার্ড, রেশন কার্ড কিংবা কাস্ট সার্টিফিকেট। ভোটার আইডি কার্ড না থাকায় তারা ভোটও দিতে পারত না। আর যেহেতু তাদের ভোটের অধিকার নেই, তাই তাদের গ্রামের রাজনৈতিক নেতারাও তাদেরকে অবজ্ঞা করত। কিন্তু এরপরেও কিভাবে যেন তারা খুব অল্প ব্যাপারেও সুখ খুঁজে পেত। কঠোর পরিশ্রম করে পাড়ি দেওয়ার চেষ্টা করত দুর্গম পথ। এভাবেই একদিন রাজা কান্নুর স্ত্রী তাকে বলে সে গর্ভবতী। কিছুদিন পর তাদের ঘরে আসছে নতুন সদস্য। সেটা শুনে রাজা কান্নু খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে ভাবে স্ত্রী সন্তানদের সুন্দর জীবনের জন্য তাকে ভালো কিছু করতে হবে। তাই সে পাশের গ্রামে একটি ইটের ভাটায় কাজ নেয়, আর স্ত্রী সন্তানের কাছে বিদায় নিয়ে কিছুদিনের জন্য সেখানে চলে যায়। এদিকে রাজা কান্নু যে গ্রাম প্রধানের ঘরে সাপ উদ্ধার করেছিল, একদিন সেই ঘরের সব স্বর্ণ চুরি হয়ে যায়। পুলিশ এসে তদন্ত শুরু করে চোরকে ধরার জন্য। জিজ্ঞাসাবাদের সময় গ্রাম প্রধানকে তারা জিজ্ঞেস করে ওনার বাড়িতে এর মাঝে অচেনা এমন কেউ এসেছিল কিনা যে সোনার গহনাগুলো দেখেছিল। গ্রাম প্রধান তখন রাজা কান্নুর কথা বলে। ব্যাস, এটা শুনেই পুলিশ উপস্থিত হয় রাজা কান্নুদের বাড়িতে। তাকে না পেয়ে মারধর করতে শুরু করে তার গর্ভবতী স্ত্রী সিংহিনীকে। তারপর সিংহিনী সহ গ্রামের আরও কয়েকজন আদিবাসীকে জোর করেই কোনো ওয়ারেন্ট ছাড়াই বিনা কারণে থানায় এনে বন্দি করে রাখে পুলিশ। এরপর আমরা গল্পের প্রধান চরিত্র চন্দ্রকে দেখতে পাই। সে একজন উকিল এবং আমরা দেখি সে মাদ্রাজে একটি কোর্টের সামনে তার সহকর্মীদের নিয়ে পুলিশদের নির্মমতার বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলনের মাঝেই সে খেয়াল করে কিছু মানুষ তার জন্য অপেক্ষা করছে। এরা ছিল সেই প্রথম দৃশ্যের অন্যায়ভাবে আটক হওয়া আসামিদের পরিবার। তারা তাদের মুক্তির জন্য কোর্টে এসেছে। তাদেরকে দেখে চন্দ্র তাড়াতাড়ি তাদের সাথে কোর্টে প্রবেশ করে, কারণ সেই দিনই ছিল মামলার শুনানি। মামলার শুনানি শুরু হলে চন্দ্র জর্জকে বলে, আমার ক্লায়েন্টকে বিনা কারণে ভুল মামলায় আটক করে রেখেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো অপরাধ পুলিশ প্রমাণ করতে পারেনি। আসলে তারা তাদের আটকে থাকা মামলা সমাধান করার জন্যই এভাবে নিরপরাধ মানুষদেরকে আটকে রেখেছে। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে ওঠে এটা মিথ্যা অভিযোগ। পুলিশ অত্যন্ত সততা আর নিষ্ঠার সাথেই মামলার কাজগুলো পরিচালনা করছে। তখন চন্দ্র কিছু কাগজ বের করে পুলিশের পূর্বের ভুলগুলো সবার সামনে দেখিয়ে দেয়। সে বলে মামলায় লেখা আছে তাকে গ্রেফতার করা হয়েছে দুপুর 2টায়, কিন্তু একই দিনে সে অন্য জেল থেকে ছাড়া পায় বিকেল 4টায়। তাহলে পুলিশ 2 ঘন্টা আগে কিভাবে জেলে থাকা কাউকে গ্রেফতার করলো? এর মানে নিঃসন্দেহে পুলিশ মিথ্যে বলছে। তাই এই মামলাটা পুরোটাই বানোয়াট। অতঃপর জজ সবকিছু শুনে আসামিকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখন চন্দ্র জজ সাহেবকে জানায় গত 2 সপ্তাহে প্রায় 7,000 আদিবাসীকে এভাবে প্রমোশনের লোভে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই সবার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব না, তাই তিনি যেন এইটার কোনো সুরাহা করেন। জজ তখন বাকিদেরও জামিনের ব্যবস্থা করেন এবং পুরো ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন। অর্থাৎ মামলায় চন্দ্র শুধু জিতেইনি, বরং তার পাশাপাশি কয়েক হাজার মানুষকেও সে মুক্ত করেছে। এই ঘটনায় পুরো দেশে তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং তার আন্দোলনে আরও অনেক মানুষ যোগ দিতে শুরু করে। একই সাথে যারা এরকম পুলিশি বর্বরতার শিকার, তারা সবাই মামলা পরিচালনা করার জন্য চন্দ্রর কাছেই আসতে শুরু করে। সেও স্বাচ্ছন্দ্যেই বিনামূল্যে তাদের মামলার কাজ করে দেয়, আর আন্দোলনও সমানভাবে চালাতে থাকে। এভাবেই একদিন চন্দ্র যখন রাস্তায় মিছিল করছিল, তখন সে দেখে 2টো মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। আর হ্যাঁ, এরা ছিল রাজা কান্নুর স্ত্রী আর তাদের গ্রামের শিক্ষিকা মাইত্রা। তারা নানান লোকের কাছে চন্দ্রর প্রশংসা শুনে তার কাছে এসেছে।
চান্দ্রু তখন তাদেরকে নিজের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে ট্যাপ রেকর্ডার অন করে সে সিংহিনীকে বলে যা যা ঘটেছে সব বিস্তারিত বলতে। এরপর সিংহিনী একে একে সব বলতে শুরু করে, যেটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। সে রাতে পুলিশ রাজা কান্নুর ঘরে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে মারতে শুরু করে। ঘরে জমা রাখা টাকাগুলোও পুলিশ নিয়ে নেয়। তারপর তাকে মারতে মারতে থানায় নিয়ে আসে। এভাবে তারা রাজা কান্নুর ভাই ইরুতাপ্পানকেও ধরে নিয়ে আসে। তাকে গাড়িতে ওঠানোর সময় তার মালিক এসে পুলিশকে বলে সে নির্দোষ, সে রাত দিন এক করে রাইস মিলে কাজ করে। পুলিশ তখন তাকে বলে তার ভাই চুরি করেছে আর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাচ্ছি, তারপরেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাই জিজ্ঞাসাবাদের নামে সারা রাত তাদের উপর চলে পুলিশের নির্মম নির্যাতন। গর্ভবতী সিংহিনীও রেহাই পায়নি তাদের নিষ্ঠুরতা থেকে। তবে স্বাভাবিকভাবেই তারা নির্দোষ হওয়ায় তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বা রাজা কান্নুর কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে ইটভাটায় কাজ করতে করতে রাজা কান্নুকে দেখা যায় মালিকের কাছে বাড়ি যাওয়ার জন্য 2-1 দিন ছুটি চাইছে, কারণ তার সিংহিনীর কথা অনেক মনে পড়ছিল। কিন্তু মালিক তাতে রাজি হয় না, বলে অ্যাডভান্স দেওয়ার সময় তো বলেছি 6 মাস কাজ করতে হবে, তারপর ছুটি। এখনো 1 মাসও হয়নি। পরিবারকে ছাড়া থাকতে না পারলে এত দূরে এসে কাজ করার দরকার কি? এই বলে সে তাকে ধমক দিয়ে কাজে পাঠিয়ে দেয়। এদিকে থানায় এসে গ্রাম প্রধান বারবার চাপ দিচ্ছে চোরকে ধরার জন্য। পুলিশ তখন পরের দিন সকালেই তাদের গ্রামে গিয়ে রাজা কান্নুর বোন আর আরও কিছু গ্রামবাসীকে তুলে নিয়ে আসে। তারপর তাদের উপরেও চলে অকথ্য নির্যাতন। সিংহিনী গর্ভবতী হওয়ায় পুলিশ এক সময় তাকে ছেড়ে দেয়। বেচারি জেলের বাহিরে অসহায়ের মতো বসে থাকে। এদিকে খুঁজতে খুঁজতে পুলিশ এসে হাজির হয় রাজা কান্নু যেখানে কাজ করে সেখানে, কিন্তু তাকে পায় না। তার মালিক জানায় সে গতকালও ছিল, কিন্তু আজ আর কাজে আসেনি। আসলে সে পরিবারের সাথে দেখা করার জন্য চলে গিয়েছিল। নিজের কষ্টের টাকায় বাচ্চার জন্য খেলনা আর অন্য জিনিস কিনে সে যখন ফিরছিল তখনই তার উপর চড়াও হয় গ্রামের কয়েকজন যুবক। তারা তাকে চোর বলে মারতে শুরু করে। সে বারবার অসহায়ের মতো নিজেকে নির্দোষ দাবি করছিল, কিন্তু স্বাভাবিকভাবেই তাতে কাজ হয় না। প্রচণ্ড ধস্তাধস্তি আর মারধরের পর তাকে বেঁধে রাখা হয় রাস্তার পাশে। তারপরেই এসে হাজির হয় পুলিশ। তারা তাকে আরেক দফা পিটিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। থানায় এসে গাড়ি থেকে নামতেই স্ত্রীর সাথে দেখা হয় তার স্ত্রী তাকে মুক্ত করার জন্য পুলিশের পায়ে ধরলে পুলিশ চরম নির্মমতার পরিচয় দিয়ে তাকে লাথি দিয়ে ফেলে দেয় আর রাজাকে ভিতরে নিয়ে যায়। থানার বাহিরে দাঁড়িয়ে অসহায়ের মতো রাজাকে ডাকতে থাকে সিংহিনী। এ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়ে সে। সব শুনে প্রচণ্ড রাগে চান্দ্রুর চোখ মুখ শক্ত হয়ে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞাসা করে তার পরে কি হলো। সিংহিনী বলতে শুরু করে সে পরদিন খাবার নিয়ে থানায় গেলে দেখে রাজাকে ঝুলিয়ে রাখা হয়েছে। সারা রাত তাকে প্রচণ্ড মারা হয়েছে। এই অবস্থা দেখে সে চিৎকার করে ওঠে। পুলিশ তাই তাকে থানা থেকে বের করে দেয়। অবশেষে অনেক অনুরোধের পর রাজাকে খেতে দেয় তারা। তাকে ওরা এত মেরেছিল যে বেচারা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছিল না। এরপর খেতে বসে ইরুতাপ্পান বলে চুরির দায় স্বীকার করে নিতে, তাহলে অন্তত এই অত্যাচার থেকে মুক্তি তো পাওয়া যাবে। কিন্তু রাজা বলে মারের দাগ তো একদিন চলে যাবে, কিন্তু মিথ্যা চুরির দায় স্বীকার করলে সে কলঙ্ক আর কখনো যাবে না। তার চেয়ে মার খাওয়া ভালো। মার খেয়ে রাজার অবস্থা এমন হয়েছে যে সে ঠিকমতো খেতে পর্যন্ত পারছে না। তা দেখে কেঁদে ওঠে সিংহিনী। অভিশাপ দেয় পুলিশদের উপর। তবে তার অভিশাপ শুনেই আবার পুলিশ এসে রাজাকে মেরে টেনে হিঁচড়ে জেলে নিয়ে যায়। সেখানে পুলিশের মধ্যে একজন ভালো কনস্টেবল ছিল। সে তাদের অবস্থা দেখে সিংহিনীকে উপদেশ দেয় যে সে যেন গ্রামের কোনো প্রভাবশালী লোকের কাছে যায়। তারা বললে হয়তো রাজাকে ছেড়ে দেবে। কথা মতো সিংহিনী গিয়ে গ্রামের এক প্রভাবশালীকে অনুরোধ করে, কিন্তু তিনি তাকে সাহায্য করা তো দূরের কথা, কোনো পাত্তাই দিলেন না। কারো কাছেই কোনো সাহায্য না পেয়ে বেচারি সিংহিনী বাড়িতে ফিরে আসে।
তখনই হঠাৎ তার ঘরে এসে হাজির হয় এক পুলিশ। সে জানায় একটু আগেই রাজা কান্নু তার সাথে দুইজনকে নিয়ে জেল থেকে পালিয়েছে। সিংহিনীকে সে আরও বলে সে যদি আত্মসমর্পণ না করে তাহলে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। সব শুনে সিংহিনী অবাক হয়ে যায়, কারণ রাজা তো পালিয়ে যাওয়ার মানুষ নয়। সে দ্রুত থানায় যায়, তবে তাকে দেখে সেখানকার পুলিশরা তার সাথে দুর্ব্যবহার করে। এমত অবস্থায় সিংহিনীকে সাহায্য করতে এগিয়ে আসে মাইত্রা। দুজন মিলে অনেক খোঁজাখুঁজির পরও রাজার কোনো খোঁজ পায় না। এর মাঝে স্থানীয় এক নেতার সাহায্যে কিছুদিন আন্দোলন করে তারা থানায় নিখোঁজ হওয়ার একটা ডায়েরি করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এসব বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়ে। মাইত্রা তখন তাকে শান্ত করতে করতে বলে ডায়েরি করার পর পুলিশ একদিন তাদেরকে থানায় ডেকে বলে রাজা কান্নু ইনোথাপ্পান আর মোসুকুট্টি চুরির সব স্বর্ণ বিক্রি করে পালিয়ে গেছে। পালানোর আগে তারা একটি হাসপাতালে চিকিৎসাও নেয়। তবে পুলিশ যে মিথ্যে বলছে সে ব্যাপারে তারা নিশ্চিত ছিল, তাই তারা প্ল্যান করে পুলিশের বিরুদ্ধেই মামলা করার, কিন্তু কেউ তাদের পক্ষে মামলা লড়তে রাজি হচ্ছিল না। তারপর তারা একদিন একজনের কাছে চান্দ্রুর কথা শুনে, আর এভাবেই মূলত তারা এখানে তার কাছে এসেছে। সব শুনে চান্দ্রু তাদের কাছে থাকা পুলিশের রিপোর্টগুলো পড়তে শুরু করে। তবে সেখানে সব সাক্ষী প্রমাণ সহ রাজা কান্নুদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ লেখা আছে। চান্দ্রু দেখে সব সাক্ষী প্রমাণ তাদের বিরুদ্ধে, তাই তাদের নির্দোষ প্রমাণ করাটা অতটাও সোজা হবে না। অনেক চিন্তা ভাবনার পর চান্দ্রু ঠিক করে প্রথমে 3 জনের নামে হ্যাবিয়াস কর্পাস নামের একটা পিটিশন ফাইল করবে। হ্যাবিয়াস কর্পাস আইনের অর্থ হলো যে ব্যক্তি এদেশে জন্মেছে তার এদেশে স্বাধীনভাবে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। কেউ চাইলেই বিনা কারণে তাকে আটক করে রাখতে পারবে না। এটা করলে আদালত যাদের নামে পিটিশন করা হয় তাদেরকে হাজিরা দিতে বলবে। তারা না আসলে পুলিশ তাদেরকে খোঁজ লাগাবে, আর এভাবেই তাদেরকে খুঁজে বের করার প্ল্যান করে চান্দ্রু। তার প্ল্যান শুনে সিংহিনী আর মাইত্রা ভরসা পায়। তারা আশ্বস্ত হয় এই ভেবে যে অন্তত কেউ একজন তাদের হয়ে লড়ছে। পরদিন সকালেই তারা যায় আদালতে। মামলার কাজ শুরু হওয়ার আগে চান্দ্রু সিংহিনীকে বলে এখানে তোমাকে যাই জিজ্ঞাসা করুক না কেন সব সময় সত্যিটা বলবে। মনে রাখবে সত্যের জয় সব সময় হবে, আর একমাত্র সত্যিই পারে এই পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করতে। কিছুক্ষণ পর তাদের মামলার কাজ শুরু হয়ে যায়, আর জাজ তাদের পিটিশন দেখে সেটাকে মঞ্জুর করে। 3 দিন পর তাদের শুনানির তারিখ দেওয়া হয়, আর ঘটনার সাথে যুক্ত সেই থানার 3 জন পুলিশকেও আদালতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। শুনানি শুরু হওয়ার আগে চান্দ্রু একবার সিংহিনীদের গ্রামে যায় পুরো ঘটনাটা নিজে তদন্ত করার জন্য। পুলিশের রিপোর্টের সাথে সব মিলিয়ে দেখে বোঝার চেষ্টা করে পুলিশ আসলে মিথ্যে কথা বলছে কিনা। সব তথ্য জোগাড় শেষে সে ফিরে আসে। যথারীতি কয়েকদিন পর আদালতে শুনানি শুরু হয়, আর এরপরই শুরু হয় চান্দ্রুর আসল খেলা। সে জাজকে জানায় পুলিশের রিপোর্টে অনেক ভুল তথ্য আছে। যেমন পুলিশ লিখেছে রাজা কান্নুরা পালিয়ে প্রথমে একজন ডাক্তারের কাছে যায়, এরপর সেখান থেকে যায় ওষুধ কিনতে, কিন্তু আমি সেখানে গিয়ে দেখেছি সেই ডাক্তারের অফিস থানা থেকে পূর্ব দিকে 2 কিলোমিটারের দূরত্বে অবস্থিত, আর ঔষধের দোকান থানা থেকে পশ্চিমে 1 কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং পুলিশের রিপোর্ট অনুযায়ী তারা প্রথমে 2 কিলোমিটার পূর্বে গিয়ে ডাক্তার দেখিয়েছে, আর তারপর থানার সামনে দিয়েই 3 কিলোমিটার পশ্চিমে গিয়ে ঔষধ কিনেছে। কিন্তু থানার কোনো পুলিশ বা আশেপাশের কোনো লোকজন তাদেরকে দেখতেই পায়নি। আসলে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করত তাহলে এইরকম মিথ্যা রিপোর্ট আসতো না। এরপর চান্দ্রু পুলিশের সব সাক্ষীকে একে একে জেরা করতে শুরু করে। নানান প্রশ্নের ফাঁদে ফেলে সে প্রমাণ করে দেয় এরা সবাই মিথ্যে বলছে। প্রথম শুনানির পরপরই দেখা যায় সব প্রমাণ পুলিশদের বিপক্ষে চলে গেছে। চান্দ্রু আরও কিছু প্রমাণ জোগাড়ের উদ্দেশ্যে আদালতের কাছে কিছুদিন সময় চায়, আর আদালতও সেটা মঞ্জুর করে নেয়। এরপর পুলিশ ডিপার্টমেন্টের সম্মান ক্ষুণ্ণ হবে ভেবে পুলিশ রামমোহন নামের বিখ্যাত একজন উকিলকে নিয়োগ দেয়। তারা বলে যত টাকা লাগবে তারা দিবে, তবুও এই মামলা জিততেই হবে। আর এদিকে সিংহিনীর উপর প্রভাবশালীরা চাপ দিতে থাকে যেন সে মামলা তুলে নেয়। তাই ফোনে চান্দ্রকে এসব জানানোর জন্য সে একটা দোকানে যায়।
তবে তখনই সেখানে এক পুলিশ এসে তাকে তার সাথে থানায় যেতে বলে, কিন্তু সে যেতে না চাইলে তার মেয়েকেই জোর করে তুলে নিয়ে যায় সেই পুলিশ। মেয়েকে বাঁচাতে বাধ্য হয়ে গাড়ির পিছু পিছু তাকেও আসতে হয় থানায়। সিংহিনী থানায় প্রবেশ করতেই সেখানকার পুলিশরা তার উপর আক্রোশে ফেটে পড়ে এবং মামলা তুলে নেওয়ার জন্য তাকে একটা কাগজে সই করতে বলে। পুলিশ যখন এইসব করছিল তখনই হঠাৎ সেখানে ডিজিপির কল আসে। তিনি পুলিশদের ধমক দেয় আর সিংহিনীকে এখনই ছেড়ে দিয়ে পুলিশের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে বলে। আসলে হয়েছিল কি, সিংহিনী থানায় আসার আগে চন্দ্রুকে ফোন করে সে সব কিছু জানিয়ে এসেছিল। আর এইসব শুনে চন্দ্রু এক মুহূর্ত দেরি না করে তার জর্জের মাধ্যমে ডিজিপির অফিসে ঘটনাটা জানায়। এই কাণ্ডে পুরো থানার সব পুলিশ ভয় পেয়ে যায়। তারা কল্পনাও করতে পারেনি সামান্য একটা আদিবাসী মেয়ের জন্য ডিজিপির অফিস থেকে কল দিয়ে তাদেরকে ধমক দেওয়া হবে। পুলিশ ভয়ে সিংহিনীকে অনুরোধ করে তাদের গাড়িতে করে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সে রাজি না হয়ে অন্য গাড়িতে চড়ে আসে। আর পুলিশ আদেশ পালন করার জন্য গাড়ি নিয়ে পুরো রাস্তায় তার পিছু পিছু আসে এবং বারবার তাকে গাড়িতে ওঠার জন্য অনুরোধ করতে থাকে। এসব দেখে পুরো গ্রামের লোক অবাক হয়ে যায়। এভাবেই মামলার পরবর্তী শুনানির দিন চলে আসে। সেখানে পুলিশ পক্ষের নতুন উকিল আদালতে নতুন একজন সাক্ষীকে নিয়ে আসেন। তিনি হলেন ইরুটাপ্পানের রাইস মিলের মালিক। তিনি বলেন, কিছুদিন আগেই ইরুটাপ্পান আমাকে কল করে বলেছিল তারা 3 জন নাকি জেল থেকে পালিয়ে গেছে আর একটা সুরক্ষিত জায়গায় অবস্থান করছে। তিনি যেন এই কথা বাড়ির লোকেদের জানিয়ে দেন। এর সাথে তিনি এও বলেন যে ইরুটাপ্পানের গলার আওয়াজ আমি অনেক ভালো করেই চিনতে পেরেছিলাম, কারণ সে প্রায় 10 বছর যাবৎ আমার মিলে কাজ করে। চন্দ্রু তখন কিছুটা অবাক হয়ে বলে, কিন্তু এত বড় কথা আপনি এতদিন আমাদের কাউকে জানাননি কেন? তিনি তখন জবাব দেন, আমি তো এটা সিংহিনীকে অনেক আগেই বলেছিলাম। এটা শুনেই চন্দ্রু বেশ রেগে যায়। সিংহিনী এত বড় একটা ঘটনা কিভাবে তাকে জানালো না? উপায়ান্ত না দেখে সে নতুন প্রমাণের জন্য আদালতের কাছে আবার সময় চেয়ে নেয়। বাড়ি ফিরেই চন্দ্রু অনেক রেগে যায়। সে সিংহিনীকে বকা দেয়, কারণ সে প্রথমেই বলেছিল সব সত্য তাকে বলতে। মাইত্রা তখন বলে ওঠে, এতে সিংহিনীর কোনো দোষ নেই। সে নিজেই সিংহিনীকে সেটা বলতে নিষেধ করেছে, কারণ এই ঘটনাটা কোনোভাবেই সত্য হতে পারে না। তার জানা মতে ইরুটাপ্পান লেখাপড়া জানে না, তাই কারো নাম্বারে ফোন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তার কথা শুনে চন্দ্রু আবারও তদন্তে নেমে পড়ে। এবারের রহস্য ফোন কল। ইরুটাপ্পান যেদিন মালিককে ফোন করেছিল বলে সে দাবি করে, তার সেদিনের সমস্ত কল রেকর্ড বের করে চন্দ্রু। সব নাম্বার চেক করার পর কেরালার মোনা অঞ্চলের একটি ফোন বুথের নাম্বার নিয়ে তার সন্দেহ হয়। তাই পুরো ঘটনা জানতে সে সিংহিনী আর মাইত্রাকে নিয়ে চলে যায় সেখানে, আর ফোন বুথের মালিককে জিজ্ঞাসাবাদ করে। পরে শুনানিতেই সে ফোন বুথের মালিককে নিয়ে আসে সাক্ষী হিসেবে। সে জাজদের বলে, আমার বুথে অনেকেই কল করতে আসে, তাই সবার চেহারা আমার মনে থাকে না। তবে একদিন 3 জন পুলিশ অফিসার এসেছিল, আর তারা 3 জন একসাথে ফোন বুথে ঢুকে যাওয়ায় আমি তাদেরকে বের করতে গিয়েছিলাম। তবে তখন আমাকে আরেকজন অফিসার এসে বলল তারা নাকি পুলিশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কলের জন্য তারা বুথে ঢুকেছে। সে জানায় এই ঘটনার কারণে তাদের চেহারাও তার মনে আছে। এর পরপরই সে হাতের ইশারায় অভিযুক্ত পুলিশদের দিকে দেখিয়েই তাদের শনাক্ত করে। তারপরেই চন্দ্র সেই 3 জন পুলিশকে জেরা করতে শুরু করলে তাদের একজন ভয়ে সত্যিটা আদালতের সামনে বলে দেয়। সে স্বীকার করে তাদেরই একজন ইরুটাপ্পান হয়ে ফোনটা করেছিল। তারপর চন্দ্র আদালতকে বলে, এই মামলায় পুলিশ শুরু থেকেই মিথ্যা বলে আসছে, তাই আমি চাই একজন সিবিআই অফিসারকে দিয়ে পুরো ঘটনাটা তদন্ত করা হোক। এরপর পুরো ঘটনার তদন্তের জন্য নিয়োগ করা হয় আইজি পেরুমাল স্বামীকে। তিনি খুবই সৎ একজন অফিসার ছিলেন। নতুনভাবে তদন্ত শুরু করার পর প্রথমেই আইজি যান সেই গ্রাম প্রধানের বাসায়, যেখান থেকে গহনাগুলো চুরি হয়েছিল। তারপর প্রতিটা পুলিশের জবানবন্দি নেওয়া হয়। তখন তিনি রাতে করা পুলিশের নৃশংস অত্যাচারের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন। পুলিশ জানায় গুরুতর আহত হওয়ায় তাদেরকে তালা দিয়ে রাখা হয়নি, আর সেদিন বেশিরভাগ পুলিশই ছিলেন বাহিরের ডিউটিতে, আর যারা ছিল তাদের 2 জন ঘুমিয়ে পড়েছিল।
এই সুযোগটাই কাজে লাগিয়ে রাজা কান্নুরা পালিয়ে কেরালায় চলে যায়, কিন্তু কেরালাতেও তাদের কোনো খোঁজ মিলে না। তাই আইজি এবার ঘটনার দিন জমা হওয়া সকল এফআইআর চেক করতে বলেন, আর অন্য কোনো জেলে তাদেরকে পাচার করা হয়েছিল কিনা সেটা জানার জন্য সিংহিনী আর মাইত্রাকে পাঠালেন আশেপাশের থানায়। এভাবেই হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টের এফআইআর তাদের হাতে আসে। অজ্ঞাত এক লাশ পড়েছিল রাস্তার পাশে। পুলিশ লাশটি শনাক্ত করতে পারেনি এবং কোনো আত্মীয় স্বজনও সেই লাশ নিতে আসেনি। পোস্টমর্টম শেষে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে বলা হয় এফআইআরে। সেখানে গিয়ে লাশ শনাক্তের জন্য তুলে রাখা ছবি দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে মাইত্রার। এই যে রাজা কান্নুর ছবি, মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে সে। এমন কিছু যে হতে পারে সেটা তারা একবারও ভাবেনি। রাজা কান্নুর মৃত্যুর সংবাদে শোক নেমে আসে আদিবাসী পাড়ায়। তাদের মধ্যে একজনকে এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেটা কেহই যেন মেনে নিতে পারছে না। তার মৃত্যু সংবাদে আসামি পক্ষের উকিল রামমোহনও বিচলিত হয়ে পড়ে, কারণ এটা এখন আর চুরির মধ্যে সীমাবদ্ধ নেই। পুরো রাজ্য আর পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মামলা। তাই যে কোনো মূল্যেই হোক তাকে এই মামলা জিতে রাজ্য সরকারকে খুশি করতে হবে। পরের শুনানিতে রামমোহন বলেন, পালানোর সময় রাজা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর তার দুই সঙ্গী এখনও আসামি। তাই সে আদালতের কাছে অনুরোধ করে এই পিটিশন বাতিল করতে। তবে চান্দ্রু এবার তার জেরা করা শুরু করে, কারণ সে পুলিশের রিপোর্টের তথ্যে নতুন একটা ভুল খুঁজে বের করে। সেখানে উল্লেখ ছিল তারা 3 জন 9টা বাজে থানা থেকে পালিয়ে যায়, আর ঠিক 10টার দিকে থানা থেকে অফিসার ইনচার্জের বাসায় ফোন করে তাকে ঘটনাটি জানানো হয়। কিন্তু কল লিস্ট চেক করে জানা যায় যে সে রাতে থানা থেকে শুধু একবারই ফোন করা হয়েছিল অফিসারের বাসায়, এবং সেটা 10টায় নয়, রাত 9টার দিকে। সুতরাং রিপোর্টের এই তথ্যও মিথ্যা। এদিকে এখনও ইরোতাপ্পান আর মোসোকুর্টিকে খুঁজে পাওয়া যায়নি। তারাই মূলত এই মামলার মূল সাক্ষী, এবং একমাত্র কেবল তারাই বলতে পারবে আসলে সে রাতে কি ঘটেছিল। ইরোতাপ্পান আর মোসোকুর্টিকে খোঁজার জন্য আর পুরো ব্যাপারটা আবারও তদন্তের জন্য চান্দ্রু আরও কিছু সময় চেয়ে নেয় মহামান্য আদালতের কাছে। এরই মাঝে এই মামলার কথা ছড়িয়ে পড়ে চারদিকে। পুলিশি বর্বরতার বিরুদ্ধে আবারও শুরু হয় প্রতিবাদ, গড়ে ওঠে জনমত। এদিকে তদন্তের ফলে খুঁজে পাওয়া যায় চুরিকৃত গহনা যিনি কিনেছেন সেই স্বর্ণকারকে। তিনি জানান রবি নামের এলাকার এক চোর তার কাছে এসব বিক্রি করেছিল। তার পিছে রাজার হাত আছে কিনা সেটা সে জানে না। এদিকে শুনানির দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে চান্দ্রু। মামলার মূল 2 সাক্ষীর এখনও কোনো খোঁজ নেই। প্রতিটি জেলেই তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে মাইত্রা। প্রায় হতাশ হয়েই একটা মিরাকেলের আশায় ঘরে বসে চান্দ্রু বারবার পুলিশদের জবানবন্দিগুলো দেখতে থাকে। এভাবেই হঠাৎ একটা ব্যাপার তার চোখে আটকে যায়। থানার এসআই গুরু এখানে আসার আগে কেরালার আরেকটি থানায় ছিলেন। তাই খোঁজ নিয়ে সে দেখে এই থানা সেই ফোন বুথের আশেপাশেই। তার সন্দেহ হয় হয়তো এই থানাতেই লুকিয়ে রাখা হয়েছে ইরোতাপ্পানদের। তাই সে এক মুহূর্ত দেরি না করে মাইত্রাদের পাঠিয়ে দেয় সেখানে, আর নিচে চলে যায় পোস্টমর্টম করা সেই ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানায় রাজার মৃত্যু অ্যাক্সিডেন্টেও হতে পারে, আবার পুলিশের লাথি খেয়ে বুকের হাড় ভিতরে ঢুকে গিয়েও হতে পারে। এদিকে কেরালার সেই জেলে গিয়ে সত্যি সত্যি মোসোকুর্টিদের পেয়ে যায় মাইত্রা। বের হয়ে ইরোতাপ্পান জানতে চায় রাজা কান্নু ঠিক আছে কিনা। এই কথা শুনেই মাইত্রা অবাক হয়ে যায়। এর মানে খোদ তারাও জানে না যে রাজা মারা গেছে। আসলে কি ঘটেছিল সেদিন রাতে? পরদিন শুনানি শুরু। আদালতে মোসোকুর্টি বলতে শুরু করে এক নরকীয় রাতের ঘটনা। চুরির দায় স্বীকার করার জন্য সে রাতে অকথ্য নির্যাতন করা হয় রাজার উপর। মারতে মারতে পুলিশও ক্লান্ত হয়ে পড়ে। হাল ছেড়ে রাজার শেষবারের মতো বলে ওঠে, আমি চুরি করিনি স্যার। তবে সেটা সহ্য হয়নি পুলিশের। আবার জেলে ঢুকে এবার সজোরে লাথি মারে রাজার বুকে। তীব্র চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে রাজা কান্নু। সবাই ভেবেছে অজ্ঞান হয়ে গেছে। তারপর মোসোকুর্টি আর ইরোতাপ্পানকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়, আর তাদেরকে বলা হয় অজ্ঞান হওয়ার অভিনয় করে জেল থেকে পালিয়েছে রাজা। বেচারা তারাও বুঝতে পারেনি যে তাদের প্রিয় ভাই তাদের ছেড়ে তখনই চলে গেছে অজানার উদ্দেশ্যে।
তবে মোসোকুটির এই সাক্ষী শক্তিশালী হলেও পুলিশের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। আর তখনই ত্রাতার ভূমিকায় সাক্ষী হিসেবে হাজির হলেন পোস্টমর্টমের রিপোর্ট লেখা সেই ডাক্তার। তিনি বলেন রাজা কান্নুর বুকের হাড় ভেঙে শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল। এটা অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে, আবার কেউ জোরে লাথি মারলেও হতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, রাজার চোখে মরিচের গুঁড়ো পাওয়া গিয়েছিল। তার মতে মরিচের গুঁড়ো চোখে লাগিয়ে এত দূর কেউ পালাতে পারবে না। কিন্তু এই মরিচের গুঁড়োর রহস্যটা আসলে কি? আসলে রাজা কান্নু অজ্ঞান হয়ে পড়লে মরিচের গুঁড়ো চোখে লাগিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল পুলিশরা। তবে জ্ঞান না ফেরাতে তারা নিশ্চিত হয় যে সে মারা গেছে। এরপরেই কফিনের শেষ পেরেক ঠুকে দিতে কাঠগড়ায় এসে দাঁড়ালেন মামলার তদন্তের অফিসার পেরুমাল স্বামী। তিনি জানান চুরি হওয়া বাড়ি থেকে প্রকৃত চোরের আঙুলের ছাপ থাকার সত্ত্বেও পুলিশ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় আর তার বদলে গ্রেফতার করে নিরীহ রাজা কান্নুকে। এছাড়াও রাজার লাশ যেখানে পাওয়া গেছে সেখানে গাড়ির চাকা আর মানুষের জুতার ছাপ পরীক্ষা করে তিনি নিশ্চিত হয়েছেন যে রাজার লাশ পুলিশরাই সেখানে ফেলে এসেছে। সব যুক্তিতর্ক শেষে চন্দ্রু বলে সিংহিনী আর তার আদিবাসী গোত্রের প্রতি বৈষম্য করেছে রাজ্য। তাদের দেয়নি কোনো নাগরিক সুবিধা, উল্টো পদে পদে দিয়েছে অপমান, ঘৃণা আর লাঞ্ছনা। এত কিছুর পরও সিংহিনী যখন স্বামী হত্যার বিচারের জন্য আসে তখন তাকে চাপ প্রয়োগ করে বা টাকার লোভ দেখিয়ে মামলা তুলে নিতে বলা হয়। কিন্তু তারপরেও সে নিজ দাবি আদায়ে দৃঢ় সংকল্প হয়ে আদালত আর রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছে। তাই এখন আদালতের কর্তব্য সিংহিনীর মতো সাধারণ জনগণের আদালতের প্রতি এই শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখা। কোর্টের রায় যেমন তার প্রতি সুবিচার নিশ্চিত করবে, তেমনি তার এবং তার সন্তানের ভবিষ্যতও রক্ষা করবেন। এটাই আমার প্রত্যাশা। সব শুনে অবশেষে আদালত রায় ঘোষণা করেন। রাজা কান্নুর মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী এসআই গুরুমূর্তি আর তার 2 সহযোগী আদালত তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়। একই সাথে সিংহিনীকে 3 লাখ আর বাকি 2 ভুক্তভোগীকে 2 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেয় আদালত। আর রাজ্যের সরকারকে আদেশ দেওয়া হয় সিংহিনীকে যত দ্রুত সম্ভব একটি বাড়ি বানিয়ে দেওয়ার জন্য। শেষ দৃশ্যে আমরা দেখি চন্দ্র ফিতা কেটে সবাইকে নিয়ে সিংহিনীর ঘরে প্রবেশ করছে। সিংহিনীর হয়তো তখন রাজার কথা মনে পড়ছিল। রাজা সব সময় তাকে বলতো একদিন তাকে বড় একটি বাড়ি বানিয়ে দেবে। রাজা কান্নুর সেই স্বপ্ন আজ ঠিকই পূরণ হয়েছে, তবে সেটা নিজের জীবনের বিনিময়ে। তো এরই সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।